আসসালামু আলাইকুম। শিমুল মেম্বার নসরত স্কুল অ্যান্ড কলেজ থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমি মোহাম্মদ আতিকুল ইসলাম তোমাদের সাথে দশম শ্রেণীর ফিনান্সিয়াল ব্যাংকিং এর চতুর্থ অধ্যায়ের প্রথম অংশ নিয়ে আলোচনা করব। চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে ঝুঁকি ও অনিশ্চয়তা। আলোচনা করার আগে আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। এই করোনাকালীন মুহূর্তে সবাই বাসায় থাকছো, বাইরে বেরোতে পারছো না। প্রয়োজন ছাড়া, খুব বেশি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া উচিত না, এবং বের হলেও সেটা যেন সামাজিক দূরত্ব বজায় রেখে এবং অন্যান্য যে নিয়ম কানুন আছে এখন করোনাকালীন নিয়ম কানুন, এগুলো মেনে তোমরা বের হবা। সামনে কয়েকদিন পর তোমাদের টেস্ট পরীক্ষা হবে, তোমাদের বিশেষ করে অন্যান্য ক্লাসের পরীক্ষা নিয়ে এত মাথা না ঘামালেও হয়তো অনেকেই গুরুত্ব দিচ্ছে না যে কি হবে না হবে পরে দেখা যাবে, কিন্তু তোমাদের গুরুত্ব দিতে হবে। কারণ যত যাই হোক না কেন দশম শ্রেণীর এসএসসি পরীক্ষা তোমাদের হবে ইনশাআল্লাহ টাইম মতো, এবং টেস্ট পরীক্ষাও আমরা ইনশাআল্লাহ সময় মতো নিব। তোমাদের মনে করলে হবে না যে আমরা অটো পাস হয়ে যাব, আমাদের অটোমেটিক 9 থেকে 10 ইনভাইট দিবে, এরকম কোনো ব্যাপার নাই। তোমাদের মোটামুটি 9-10 সব বইগুলাই মোটামুটি শেষ হয়ে গেছে। 9-10 এসেও তোমরা কিছুদিন ক্লাস করেছো, এখন যেগুলো হচ্ছে বারবার রিভিশন হচ্ছে। তাহলে আমরা তোমাদেরকে যতটুকু দিব তার চেয়েও তোমাদের বেশি এখন পরিশ্রম করতে হবে নিজে থেকে। কারণ বছর মোটামুটি শেষ হচ্ছে, জানুয়ারির দিকে পরীক্ষা শুরু হয়, দেখা যাচ্ছে হয়ে যেতে পারে। কারণ যতটুকু হয়েছে ততটুকুর মধ্যে হয়তো সহজভাবে হতে পারে, কিন্তু পরীক্ষা হবে। তাই তোমাদের হেলাফেলা করলে চলবে না, গুরুত্ব সহকারে পড়াশোনা করতে হবে, এবং আমরা যে সব টপ প্লেসগুলো নিব, পরীক্ষাগুলো নিব, সেগুলো গুরুত্ব সহকারে দিতে হবে। তো চলো আজকে আমরা আলোচনায় যাই। আলোচনার প্রথমেই আমরা দেখব যে আজকে আমরা যে আলোচনাটা করব সেই আলোচনায় আমরা কি কি বিষয় শিখতে পারবো। বলছে ঝুঁকি ও অনিশ্চয়তার ধারণা ব্যাখ্যা করতে পারবো, বিভিন্ন ধরনের ঝুঁকি ও অনিশ্চয়তার উৎস চিহ্নিত করতে পারবো, আর্থিক সিদ্ধান্ত গ্রহণে ঝুঁকি ও অনিশ্চয়তার প্রভাব বিশ্লেষণ করতে পারবো। তাহলে আমরা এই তিনটা বিষয় আজকে আমরা আজকের আলোচনা থেকে শিখতে পারবো। তাহলে আজকের আলোচনার বিষয়টা কি? আজকের আলোচনার বিষয় হচ্ছে ঝুঁকি ও অনিশ্চয়তা কি জিনিস আমরা সেটা জানবো। তারপর ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে পার্থক্য আমরা আইডেন্টিফাই করব। ঝুঁকির উৎস, ঝুঁকিতে 4টা উৎস আছে: ব্যবসায়িক ঝুঁকি, আর্থিক ঝুঁকি, সুদের ঝুঁকি, তারল্য ঝুঁকি। এই 4টা ঝুঁকি সম্পর্কে আমরা জানবো, ঝুঁকির তাৎপর্য সম্পর্কে আমরা জানবো। তাহলে প্রথমে আমরা ঝুঁকি ও অনিশ্চয়তা জিনিসটা কি সেটা একটু বোঝার চেষ্টা করি। এই যে তোমরা সামনে এসে পরীক্ষা দিবা, এইখানে সবারই একটা আশা থাকবে যে আমরা জিপিএ 5 পাবো। তো এই জিপিএ 5 পাওয়াটা প্রত্যেকটা এসএসসি পরীক্ষার্থীর একটা আশা, যে এইচএসসি পরীক্ষা বা এসএসসি পরীক্ষা যেটাই বলো না কেন, এটা আশা। এই যে দেখো এখানে একটা ছবি দেখাচ্ছে, ছবিতে এই জিপিএ 5 জ্বলছে, সবাই জিপিএ 5 দিকে তাকিয়ে আছে। যে কখন পরীক্ষা হবে, কখন আমি পরীক্ষা দিব, জিপিএ 5 পাবো, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। এইখানে ছবিতে বলে জিপিএ 5 কে নাচানাচি করছে, এরকম একটা ব্যাপার। এই জিপিএ 5টা পাওয়ার সবার একটা আশা থাকে। এখন এই জিপিএ 5 পাওয়ার যে একটা আশা তোমার আছে, এটাকে আমরা ঝুঁকি না অনিশ্চয়তা বলবো, এটাকে আমরা বলবো অনিশ্চয়তা। কেন অনিশ্চয়তা বলবো? যে এই জিপিএ 5টা তুমি পেতেও পারো, নাও পেতে পারো। তুমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে তুমি জিপিএ 5 পাবাই। তুমি ভালোভাবে প্রিপারেশন নিয়ে এসো, প্রস্তুতি নিয়ে এসো, কোনো একটা কারণে বা কোনো একটা ভুলের কারণে তোমার জিপিএ 5টা না হয়ে যেতে পারে। তাহলে এটা একটা অনিশ্চয়তা। যখন কোনো কিছু 100% ক্লিয়ার করে বলা যায় না বা কোনো কিছু পরিমাপ করা যায় না, তখন সেটাকে অনিশ্চয়তা বলে। তাহলে ঝুঁকি কখন কোনটাকে বলে? সেটা যদি আবার তুমি পরিমাপ করতে পারো তাহলে, বা চিহ্নিত করতে পারো, তাহলে সেটা ঝুঁকি হিসাবে বিবেচিত হবে। কেমন? মনে করো তোমার বাবা তোমাকে বললো যে তুমি এসএসসি পরীক্ষা দিবা, যদি তুমি জিপিএ 5 পাও তাহলে তোমাকে 50,000 টাকা দিয়ে একটা ল্যাপটপ কিনে দেবো। তাহলে তুমি এখানে বুঝতে পারলাম যে তুমি যদি জিপিএ 5 পাও তাহলে তোমার বাবা তোমাকে 50,000 টাকা একটা ল্যাপটপ দিবে। তার মানে এইখানে তুমি ঝুঁকিটা পরিমাপ করে ফেললে, যদি তুমি না পাও তাহলে তুমি 50,000 টাকা পাবা না। বা তুমি যদি জিপিএ 5 না পাও, তোমাকে হয়তো তোমার বাবা একটা অল্প দামি 10,000 টাকা দামের একটা মোবাইল বা ছোটখাটো কিছু একটা কিনে দেবে এরকম বললো। তখন তুমি বুঝতে পারলা যে যদি আমি জিপিএ 5 পাই তাহলে আমি 50,000 টাকা পাচ্ছি একটা ল্যাপটপ, আর যদি না পাই তাহলে আমি 10,000 টাকা দিয়ে একটা ছোটখাটো একটা মোবাইল পাবো। তাহলে এই যে 10,000 টাকা আর এই 50,000 টাকার মধ্যে একটা ডিফারেন্স কি? 40,000 টাকা। তাহলে তুমি বুঝতে পারলা যে যদি তুমি জিপিএ 5 না পাও, তোমার যে ঝুঁকির অবস্থাটা সেটা হচ্ছে 40 লক্ষ টাকা। যে 40 লক্ষ টাকা তোমার ঝুঁকি, এটা পরিমাপ করে বুঝতে পারলা যে আমি যদি জিপিএ 5 না পাই তাহলে আমি 40,000 টাকা কম পাবো। তাহলে তুমি বুঝতে পারলা। এখন এই ঝুঁকিটা তুমি চিহ্নিত করতে পারবে যে আমার জিপিএ 5 পাওয়ার জন্য কি কি করতে হবে, কি কি গ্যাপ আছে আমার।
তখন তুমি গ্যাপগুলো চিহ্নিত করতে পারবা। এই চিহ্নিত করার পর যখন তুমি ওই অনুযায়ী আগাবা এবং জিপিএ 5 পাবা, তখন তোমার এই ঝুঁকি থাকবে না। তাহলে বোঝা যাচ্ছে যে আমি কোনো কিছু যখন প্রত্যাশা করব, সেটা যদি অনিশ্চয়তার মধ্যে থাকে, তাহলে সেটাকে না পাওয়ার একটা সম্ভাবনা থাকে, তাহলে সেটাকে বলা হয় অনিশ্চয়তা। আর সেটা পাওয়া যাবে কি যাবে না, সেটা যদি আমি পরিমাপ করতে পারি এবং সেটা অর্জন করতে পারি, হ্যাঁ, সেটাকে বলবো আমরা ঝুঁকি। তাহলে এখন ঝুঁকি অনিশ্চয়তার যে সংজ্ঞা বোর্ড বই বা বোর্ড বই দেওয়া আছে, সেটা আমরা দেখি অনিশ্চয়তা ভবিষ্যতে কোনো একটি ঘটনা ঘটা বা না ঘটার সম্ভাবনাকে যখন গাণিতিকভাবে নির্ণয় করা যায় না, মানে তুমি গাণিতিকভাবে বার্ষিকভাবে ক্যালকুলেশন করতে পারবে না, তখন তাকে বলা হবে অনিশ্চয়তা। আর ঝুঁকি কখন বলা হবে? ঝুঁকি বলছে যে ওই সেম জিনিসটা, এই জিনিসটাকে তুমি গাণিতিকভাবে নির্ণয় করতে পারো, অর্থাৎ অনিশ্চয়তার যে অংশটুকু পরিমাপ করা যায় সেই অংশকে ঝুঁকি বলে। প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফল থেকে ভিন্ন হওয়ার সম্ভাবনাকে ব্যবসার অর্থায়নে ঝুঁকি বলা হয়। এই যে বললাম যে তুমি জিপিএ 5 পেলে 50,000 টাকা পাবা, যদি না পাও তাহলে 10,000 টাকা পাবা, তাহলে এর মাঝখানে 40,000 টাকা তোমার না পাওয়ার একটা সম্ভাবনা আছে। এই 40,000 টাকা হচ্ছে তোমার জন্য ঝুঁকি। ঠিক আছে? তাহলে বুঝতে পারলা, যেটা তুমি গাণিতিকভাবে নির্ণয় করতে পারবা না, যে ঘটনাটা ঘটবে কি ঘটবে না, সেটাকে বলছে অনিশ্চয়তা। সেটা যদি তুমি গাণিতিকভাবে নির্ণয় করতে পারো, তাহলে সেটাকে বলা হবে ঝুঁকি। এখন আমরা ঝুঁকি অনিশ্চয়তার মধ্যে কিছু পার্থক্য দেখব। এইখানে মোটামুটি ঝুঁকি অনিশ্চয়তার মধ্যে পার্থক্যটা সৃজনশীলে সাধারণত 6 নম্বরে থাকে। 6 নম্বরে থাকলে 2টা অথবা 3টা পার্থক্য দিলে মোটামুটি হবে। এখানে আমি 3টা পার্থক্য দিয়েছি। দেখো, এখানে প্রথমে তুমি যেটা করবে, ঝুঁকি আর অনিশ্চয়তার সংজ্ঞা দিয়ে দিবা 2টা, তাহলে একটা পার্থক্য হয়ে যাবে। এখানে দেখো বলছি, প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফল থেকে ভিন্ন হওয়ার সম্ভাবনাকে অর্থায়নে ঝুঁকি বলা হয়। আর ভবিষ্যতে কোনো একটি ঘটনা ঘটা বা না ঘটার সম্ভাবনাকে যখন গাণিতিকভাবে নির্দেশ করা যায় না, তখন সেটাকে অনিশ্চয়তা বলে। তাহলে আমরা 2টা সংজ্ঞা দেওয়ার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে ঝুঁকি একটা পার্থক্য হয়ে গেল। এখন দ্বিতীয় পার্থক্যটা কি? ঝুঁকি পরিমাপ করা যায়। ঝুঁকি তুমি পরিমাপ করতে পারছো, কিন্তু অনিশ্চয়তা পরিমাপ করা যাবে না। তারপর বিভিন্ন কৌশলের মাধ্যমে ঝুঁকি কমানো যায়। এই যে তুমি জিপিএ 5 পাবা কি পাবা না, যখন একটা সন্দেহের মধ্যে তুমি পড়ে যাবা, তখন বিভিন্ন কৌশলের মাধ্যমে সেটাকে তুমি কমাতে পারবা। কিভাবে কমাতে পারবা? তুমি দেখতেছো তোমার যে সাবজেক্টগুলো আছে, এর মধ্যে তোমার ইংলিশ তুমি একটু দুর্বল, হ্যাঁ, বা তুমি পদার্থবিজ্ঞানে দুর্বল, তাহলে বা অ্যাকাউন্টিং একটু দুর্বল, তাহলে তুমি অ্যাকাউন্টিংটা এবং ইংরেজি বিষয়টা তুমি একটু বেশি বেশি করে করবা। হ্যাঁ, তাহলে তোমার যে বিভিন্ন কৌশল আছে, সেই কৌশল অবলম্বন করে তুমি ওই ইংরেজি বিষয়টা এবং অ্যাকাউন্টিং বিষয়টা রপ্ত করার চেষ্টা করে তোমার ঝুঁকির পরিমাণটা কমিয়ে আনতে পারবা, কিন্তু অনিশ্চয়তা কমানো যাবে না। তাহলে মোটামুটি আমরা 3টা পার্থক্য দ্বারা বুঝতে পারলাম যে ঝুঁকি আর অনিশ্চয়তা জিনিসটা কি। এবার আমরা ঝুঁকির উৎস সম্পর্কে জানবো। হ্যাঁ, ঝুঁকির উৎস 2 দৃষ্টিকোণ থেকে হয়ে থাকে। একটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে, একটা হচ্ছে বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে। তাহলে এই ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে আমরা ঝুঁকি 2 প্রকার। একটা হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি, আর্থিক ঝুঁকি। আর বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে সুদ হারের ঝুঁকি, তারল্য ঝুঁকি। এখন এই ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে আর বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে বলতে কি বোঝাচ্ছে? ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে বলতে বোঝাচ্ছে যে একটা প্রতিষ্ঠানে যখন প্রতিষ্ঠান পরিচালিত হয়, তখন ওই প্রতিষ্ঠানের ভিতরে অভ্যন্তরীণ যে ঝুঁকিগুলো থাকে, সেগুলোকে বলা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে ঝুঁকি। আর বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে ওই প্রতিষ্ঠানের বাইরে থেকে কেউ যদি কোনো বিনিয়োগ করে থাকে, হ্যাঁ, সেটাকে বলা হচ্ছে বিনিয়োগকারী দৃষ্টিকোণ থেকে ঝুঁকি। সাধারণ জনগণ যে শেয়ার ক্রয় করে, এই শেয়ার যে কোম্পানিতে বিনিয়োগ করে, তাদের দৃষ্টিকোণ বা সেই ঝুঁকিটা বলা হচ্ছে বিনিয়োগকারী দৃষ্টিকোণ থেকে ঝুঁকি। তাহলে এবার এই 2টা দৃষ্টিকোণ থেকে ঝুঁকির 4টা ঝুঁকি আছে, সেই 4টা ঝুঁকি সম্পর্কে আমরা এখন একটু বিশ্লেষণ করে দেখবো যে আসলে ঝুঁকিগুলো বলতে কি বোঝা যাচ্ছে। হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি। ব্যবসায়িক ঝুঁকিটা কি? যে ব্যবসা প্রতিষ্ঠান সফলভাবে চালানোর জন্য বিভিন্ন রকম পরিচালনা ব্যয়ের সৃষ্টি হয়। একটা প্রতিষ্ঠান চালানোর জন্য কিছু ছোটখাটো বা চলতি কিছু ব্যয়ের সৃষ্টি হয়। উদাহরণস্বরূপ বলা যায় কাঁচামাল ক্রয়, শ্রমিকদের বেতন, অফিস ভাড়া, বীমা খরচ ইত্যাদি। এগুলো একটা প্রতিষ্ঠান বা ব্যবসা প্রতিষ্ঠান প্রতিনিয়ত খরচ। এই প্রতিনিয়ত খরচগুলো যখন কোম্পানি মেটাতে পারে না বা পরিশোধ করার সক্ষমতা হারিয়ে ফেলে, তখন ওই প্রতিষ্ঠানটা ব্যবসায়িক ঝুঁকির মধ্যে পড়ে। এই যে ব্যবসায়িক ঝুঁকির সংজ্ঞা দিয়ে বলছে, দেখো, কোম্পানির আয় হতে পরিচালন ব্যয় মেটাতে না পারার সম্ভাবনাকে ব্যবসায়িক ঝুঁকি বলা হয়। কোম্পানি যে আয়টা করছে, সে আয় থেকে এই যে বিভিন্ন ধরনের খরচ আছে, কাঁচামাল ক্রয়, শ্রমিকদের বেতন, অফিস ভাড়া, বীমা খরচ, এইগুলো যখন সে পরিশোধ করতে ব্যর্থ হয়, তখন ব্যবসায়িক ঝুঁকি সৃষ্টি হয়। তারপরে আর্থিক ঝুঁকি কি জিনিস বলছে? এই ধরনের ঝুঁকি বহিষ্ঠ উৎস থেকে অর্থায়ন করলে
সৃষ্টি হয়। দীর্ঘদিন দায় পরিশোধ করতে না পারলে কোম্পানির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারে এবং কোম্পানি দেউলিয়া হওয়ার আশঙ্কা থাকে। ফলে এরূপ দায় পরিশোধের অক্ষমতা থেকে যে ঝুঁকি সৃষ্টি হয় তাকে আর্থিক ঝুঁকি বলে। এক কথায় তুমি একটা প্রতিষ্ঠান পরিচালনা করছো, তুমি বহিষ্ঠ উৎস থেকে, মনে করো তুমি ব্যাংক থেকে 50 লক্ষ টাকা লোন নিয়েছো, এই লোনটা তোমাকে প্রতি মাসে মাসে পরিশোধ করতে হয়। হ্যাঁ, এই যে এই লোনটা যখন তুমি পরিশোধ করার সক্ষমতা হারিয়ে ফেলবা, মানে তোমার আয়, তুমি যেটা প্রতি মাসে আয় করতেছো সেখান থেকে তুমি তোমার ওই দায়টা বা ওই তোমার দেনাটা তুমি পরিশোধ করতে পারছো না, তখন আর্থিক ঝুঁকি সৃষ্টি হয়। এক কথায় দায় পরিশোধের অক্ষমতা থেকে আর্থিক ঝুঁকি সৃষ্টি হয়। তাহলে আর্থিক ঝুঁকি কি জিনিস সেটাও কিন্তু আমরা বুঝতে পারলাম। তাহলে এই যে ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে যে দুই ধরনের ঝুঁকি সৃষ্টি হয়, একটা হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি, একটা হচ্ছে আর্থিক ঝুঁকি। এবার আমরা দেখব বিনিয়োগকারী দৃষ্টিকোণ থেকে যে দুই ধরনের ঝুঁকি সৃষ্টি হয় সেই ঝুঁকিটা কি হচ্ছে সুদ হারের ঝুঁকি। সুদ হার বাড়লে এসব বিনিয়োগের অর্থাৎ বন্ড ডিবেঞ্চারের বাজার মূল্য কমে, আবার সুদের হার কমলেও এইসব বিনিয়োগের বাজার মূল্য বাড়ে। সুদের হারের পরিবর্তনের কারণে বিনিয়োগের মূল্য কমার আশঙ্কাকে সুদ হারের ঝুঁকি বলা হয়। এক কথায় যারা সাধারণত শেয়ার বন্ড ডিবেঞ্চার ক্রয় করে শেয়ার মার্কেট থেকে, বিভিন্ন কোম্পানির শেয়ার বন্ড ডিবেঞ্চার ক্রয় করে, হ্যাঁ, ওইখান থেকে এই যে যখন সুদের পরিমাণ বাড়ে বা কমে তখন এই শেয়ারের মূল্য ওঠানামা করে, হ্যাঁ, দাম কম বেশি হয়। এইরকম সুদের হারের পরিবর্তনের কারণে যখন কোনো ঝুঁকির সৃষ্টি হয় বা এই শেয়ার বন্ড ডিবেঞ্চারের মূল্য ওঠানামা করে, তখন তোমার এই সুদ হারের ঝুঁকির মধ্যে পড়ে যায় বিনিয়োগকারীরা। হ্যাঁ, তারপরে তারল্য ঝুঁকি কি? বিনিয়োগকারী শেয়ার বন্ড বা ডিবেঞ্চার ইত্যাদিতে বিনিয়োগ করার পর যুক্তিসঙ্গত মূল্যে বিক্রয় করে নগদায়ন করতে পারবে, কিন্তু কোনো কারণে যদি বিনিয়োগকারী সহজ এবং যুক্তিসঙ্গত মূল্যে বিক্রয় করতে না পারে তখন তারল্য ঝুঁকি সৃষ্টি হয়। হ্যাঁ, এখন তারল্য ঝুঁকি, তারল্যটা কি জিনিস? তারল্যটা হচ্ছে নগদ। হ্যাঁ, যেমন ধরো যে এই তুমি যে মোবাইলে ক্লাস করছো এখন, অনলাইন ক্লাসটা, বা যে ল্যাপটপে তুমি ক্লাস করছো, এটার একটা তারল্য আছে। তারল্যটা কি? যে ওই মোবাইলটা তুমি এখন যদি বিক্রি করতে চাও নগদ টাকা দিয়ে, তাহলে ওটা তুমি 10,000 বা 15,000 বিক্রি করতে পারবা। তাহলে ওইটা তারল্য হচ্ছে 10,000 টাকা, মানে নগদ টাকায় তুমি সেটা বিক্রি করতে পারবা। এই তারল্যটা যখন কমার একটা সম্ভাবনা থাকে, তখন ওই তারল্য ঝুঁকির মধ্যে পড়ে যায় বিনিয়োগকারীরা। মনে করো তুমি একটা কোম্পানির 500 টাকার একটা শেয়ার ক্রয় করেছো, কোনো কারণে এই শেয়ারটা তুমি বিক্রি করতে চাচ্ছ, কিন্তু বিক্রি করতে গিয়ে দেখলা যে তোমার শেয়ারটা ক্রয় করা আছে 500 টাকায়, কিন্তু এখন বাজারে ওই শেয়ারটার মূল্য হচ্ছে 400 টাকা। তার মানে তুমি 100 টাকা তারল্য ঝুঁকির মধ্যে পড়ে গেছো। মানে তুমি নগদে বিক্রি করে যে ইনকামটা তোমার আশা ছিল যে তুমি কিছু লাভ করবা, সেটা তোমার দ্বারা সম্ভব হচ্ছে না, তার মানে তুমি তারল্য ঝুঁকির মধ্যে পড়েছো। এই জন্য বলা হচ্ছে যে বিনিয়োগকারী দৃষ্টিকোণ থেকে দুইটা ঝুঁকি, একটা হচ্ছে সুদ হারের ঝুঁকি, একটা হচ্ছে তারল্য ঝুঁকি। এবার আসছি বিনিয়োগকারী দৃষ্টিকোণ থেকে ঝুঁকি দেখলাম, এবার আমরা ঝুঁকির তাৎপর্য দেখবো। হ্যাঁ, বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে ঝুঁকির তাৎপর্য দুইটা দেওয়া আছে এখানে। এটা বলা হচ্ছে যে কোনো কোম্পানির সাফল্য তথা সার্বিক উদ্দেশ্য সাধনে ঝুঁকির প্রভাব রয়েছে। ফলে ব্যবসা প্রতিষ্ঠানের পরিকল্পনা প্রণয়নের সময় ভবিষ্যতের সম্ভাব্য ঘটনাসমূহ বিচার বিশ্লেষণ করে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করলে অপ্রত্যাশিত ক্ষতি থেকে বাঁচা যায়। এখন মনে করো তুমি একটা কোম্পানি প্রতিষ্ঠা করছো, সেটা তোমার যে কাঁচামাল দরকার হয় সেটা তুমি নৌপথে নিয়ে আসো, হ্যাঁ, নৌপথের মাধ্যমে ওটা আনা নেওয়া করো। এইরকম চিন্তা ভাবনা থেকে তুমি কি করলা, নৌপথের আশেপাশে বা নৌপথে যে নদী আছে নদীর আশেপাশে তুমি তোমার ব্যবসা প্রতিষ্ঠানটা গড়ে তুললা। কোনো কারণে প্রাকৃতিক দুর্যোগের কারণে তোমার কি হতে পারে, ওই ব্যবসা প্রতিষ্ঠানটা ভেঙে যেতে পারে। কিছুদিন আগে অনেক জায়গায় তোমার প্রাকৃতিক দুর্যোগের কারণে বা বন্যার কারণে বিভিন্ন বড় বড় বিল্ডিং সব ধ্বংস হয়ে গেল। এইরকম তুমি যদি ওইরকম কোন জায়গায় তোমার প্রতিষ্ঠানটা গড়ে তুলতা, সেটা কিন্তু একটা ঝুঁকি থেকে যেত যে এইটা আমার যে কোনো কারণে প্রাকৃতিক দুর্যোগের কারণে ওই বিল্ডিংটা এবং ওই ব্যবসাটা আমার নষ্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, তাহলে তোমাকে শুধু এই একটা সুবিধা চিন্তা করে তোমার ওই ব্যবসা প্রতিষ্ঠান কোন জায়গায় গড়া যাবে না, এবং বিভিন্ন দিক চিন্তা করে তোমাকে ব্যবসা প্রতিষ্ঠান চালু করতে হবে বা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। তারপরে আরেকটা তাৎপর্য কি বলছে, ব্যবসা প্রতিষ্ঠান মুনাফা অর্জন নির্ভর করে পণ্যের চাহিদার উপর। এখন তুমি এবার চিন্তা করলা যে এবার বর্ষাকালে প্রচুর পরিমাণে ছাতা বিক্রি হবে বাজারে, এই চিন্তা করে তুমি অনেকগুলো ছাতা উৎপাদন করলে তোমার প্রতিষ্ঠানে।
কিন্তু দেখা গেল যে এইবার তোমার বৃষ্টি ওইভাবে এই বর্ষাকালে বৃষ্টি ওইভাবে হয় নাই, তারপরে বৃষ্টি যেহেতু কম হয়েছে ছাতা বিক্রি কম হবে, তাহলে তুমি শুধু একটা পণ্যের উপর ভরসা করে তুমি যদি পণ্য উৎপাদন করে থাকো তাহলে তোমার একটা ঝুঁকির সম্ভাবনা থেকে যায়। তাহলে ওর পাশাপাশি তুমি যদি ছাতা উৎপাদনের পাশাপাশি যদি কিছু ব্যাগ উৎপাদন করতা বা আরো কিছু চামড়া জাতীয় পণ্য উৎপাদন করতা, তাহলে কোনো কারণে যদি বর্ষা কম হয়, ছাতা তোমার বিক্রি কম হয়, তাহলে ওইগুলো দিয়ে তুমি পোষায় নিতে পারতা। তাই তোমাকে বাজারের যে চাহিদা সেটাও তোমাকে মাথায় রাখতে হবে, না হলে তুমি একটা ঝুঁকির মধ্যে পড়ার একটা সম্ভাবনা তোমার থাকবে। তো এই ছিল তোমাদের আজকে আলোচনার বিষয়। কিছু মূল্যায়ন আছে এখানে, ঝুঁকি কি আমরা দেখালাম যে প্রত্যাশার বাইরে কোনো কিছু ঘটার সম্ভাবনা থাকে সেটাকে বলা হয় ঝুঁকি। ব্যবসায়িক ঝুঁকিটাও আমরা দেখলাম। অনিশ্চয়তা কি, সেই যে ঝুঁকিটা তোমার হওয়ার সম্ভাবনা আছে সেটা যদি তুমি গাণিতিকভাবে প্রকাশ করতে না পারো এটাকে বলা হয় অনিশ্চয়তা। আর আর্থিক ঝুঁকি বলতে কি, দায় পরিশোধের অক্ষমতা থেকে যে ঝুঁকি সৃষ্টি হয় সেটা হচ্ছে আর্থিক ঝুঁকি। এই ছিল মূল্যায়ন। আগামী দিন এই চতুর্থ অধ্যায়ের যেটুকু তোমাদের আজকে আলোচনা করলাম এইটুকুর উপর একটা টপ টেস্ট হবে। উক্ত অংশটুকু বাসায় সঠিকভাবে চর্চা করবে। আগামী ক্লাসে দেখা হবে এই প্রত্যাশা আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।